Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর আরো একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কোনো এরকম ধারণাই ছিল না যে আমরা কতদূর পর্যন্ত এই শোটাকে টেনে নিয়ে যাব। আসলে কখনোই তো ভূত.com আমি টেনে নিয়ে যাইনি, সবসময় আপনারাই সামনে নিয়ে এসছেন এবং আগামীতেও ঠিক সেইভাবেই পাশে থাকবেন সেটাই আশা করব। সেই জন্য কি করতে হবে, বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে আমাকে, না হলে যে কোনো দিন ভূত.com বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোটাই আপনার ব্যাপার। আর এখন স্টুডিওতে আমি এই জন্যই বলছি যে কিছু কিছু গেস্টকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আমি জানি না যে এই করোনা আসলে পৃথিবী থেকে কবে চলে যাবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে আবার নতুন করে সেকেন্ড ওয়েভের কথা আমরা শুনছি। সুতরাং আমাদের নিরাপদ কিন্তু থাকতেই হবে এবং নিরাপদে থেকেই আমাদের পথ চলতে হবে। ঠিক একইভাবে আমাদের যে ইমিউনিটি সেটা নিয়েও আমি অনেকগুলো রিপোর্ট পড়েছি, সেটাও একটা ভালো নিউজ যে যারা আমাদের অনেক মানুষেরই এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, সেরকম রিপোর্টও আমি কিছু পড়েছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা আশা করব যে নিজেদেরকে আমরা নিরাপদ রাখবো, তাহলেই ভালো থাকবো আমরা। ভূত.com-এ আপনি ঘটনা পাঠাবেন, ঠিক একই সাথে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shatin। এখানে এসেও কিন্তু আপনি আপনার কথাগুলো আমাদের জানাতে পারেন। আপনি আমাদেরকে আমাদের সমস্ত পোস্ট রয়েছে সেখানে আপনি লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন এবং আপনাদের ভালোবাসায় ধন্য আমরা। খুব অল্প সময়ের মধ্যে এই পেজটিকে আপনারা যেই জায়গায় নিয়ে গেছেন এটা আসলে অবিশ্বাস্য। কারণ এই পেজটা আপনারা জানেন যে ভূত.com শুরু হবার বয়স আর এই পেজটির বয়স এক নয়। এই পেজটি মাত্র কিছুদিন আগে আমরা ওপেন করেছিলাম এবং সেই পেজটিকে এত অল্প সময়ের মধ্যে আপনারা যে এত দূর নিয়ে আসবেন এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসারই প্রমাণ এবং আশা করছি যে এই ভালোবাসা আপনাদের অব্যাহত থাকবে। আমরা আপনাদের এই ভালোবাসায় ধন্য হয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আসলে সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ইয়েস, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যত কথা বলি কথা যেন শেষই হয় না এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদেরও আগ্রহের কোনো শেষ নেই, আপনাদেরও ভালো লাগার কোনো শেষ নেই। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক সাধারণত কিন্তু মানুষের ক্ষতি করার জন্য করা হয়, তাই না? তো একটা মানুষের স্বাভাবিকভাবে ক্ষতি করলে তার একটা বিচার আছে। ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা কিন্তু পার পেয়ে যায়। আসলেও কি তাই? পার পায় কোথা থেকে? হয়তো পৃথিবী থেকে সে পার পেয়েই গেল, কিন্তু সৃষ্টিকর্তার কাছে সে তো একটা জঘন্য অপরাধী, সেই ফল কিন্তু তাকে ভোগ করতেই হবে। সুতরাং আপনারা অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন যে এই ধরনের কাজে কাউকে যেমন উৎসাহিত করা যাবে না, ঠিক একইভাবে এই ধরনের কাজ নিজেও করা যাবে না, কখনোই না, কোনোভাবেই না, কোনো পরিস্থিতিতেই না। একদম আমার মনে হয় যে এটা হচ্ছে মানুষের সেই সময়টা যখন তার মনুষ্যত্ব বোধ পুরোপুরি হারিয়ে গেছে, তখন সে হয়তো এই কাজটি করতেও পারে বা তার চাইতেও খারাপ কিছু আমার মনে হয়। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের আজকের ঘটনায় চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মনিরুল, আমার বাসা যশোর জেলার কোনো এক গ্রামে। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা এখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘটে চলেছে। ব্ল্যাক ম্যাজিক এটা যে কত বড় ভয়ঙ্কর সেটা সবাই জানেন। আমাদের পরিবারের সদস্য 4 জন, আম্মা,
আব্বা, আমি আর আমার বড় বোন। আমাদের চারজনকে করা হয়েছে অনেক বড় কালো জাদু। আমার আম্মু অনেক আগে থেকেই অসুস্থ বোধ করেন, মাথা ঘোরে, বমি আসে, পেট ব্যথা করে, বিছানা থেকে উঠতে পারেন না। আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেইনি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। এরপর এভাবেই দিন কাটতে লাগলো। কখনো ভাবিনি আমাদের জীবনে এত বড় ঘটনা ঘটতে থাকবে। কেউ কিছু বুঝতে পারিনি। এদিকে হঠাৎই আমার আব্বার প্রেসার আর ডায়াবেটিস বেড়ে যেতে থাকে, শরীরের শক্তি কমে যেতে থাকে, আমার নিজেরও বিভিন্ন সমস্যা হতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়, কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঠিক মতো কিছু করতে পারে না, বিছানায় পড়ে থাকে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমার নানি একদিন আমাদের বাসায় বেড়াতে আসেন। আমার নানি আবার বেশ শৌখিন। আমাদের বালিশ, কাঁথা আমার নানি নিজেই বানিয়ে দেন, ঠিক করে দেন আগের থেকেই। আমাদের বালিশের বয়স অনেক দিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, তাই নানি ঠিক করলেন বালিশ থেকে তুলা বের করে নতুন তুলা দিয়ে বালিশ তৈরি করবেন। যথারীতি প্রথমে আমার আম্মুর বালিশটা খুলতে শুরু করলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বালিশের ভেতর থেকে বের হয় একটা সাদা কাগজে কুচি কুচি আরবিতে লেখা কুফরি কালাম, আর একটা কাগজে 5টা কি 6টা লাল কালি দিয়ে গোল করা ছিকলি। এটা দেখে আমার নানি চিৎকার করে ওঠে। সবাই ওইটা দেখে বিশ্বাস করতে পারে না। আম্মার এই অবস্থার কারণ সবাই বুঝতে পারে। এরপরও আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যে ভাবতে পারিনি। সন্দেহ থাকাতে আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশই খোলা হয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা বালিশ থেকে বের হয় কুফরি কালাম। আমরা সবাই হতভম্ব হয়ে যাই। আমরা কখনো কারো ক্ষতি করিনি কোনোদিন, আমরা পরিশ্রম করে খাই, মধ্যবিত্ত পরিবার আমরা। এসব দেখে সবাই ভেঙে পড়ি, কান্নাকাটি করি। আমার আম্মু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট কাপড়ের টুকরা, আমার অনেক ছোটবেলার পুরনো গেঞ্জি, আর একটা কাপড়ের টুকরোতে পাওয়া যায় 1 চিমটি মাটি। আর আমার আব্বার বালিশ থেকে পাওয়া যায় পুরনো শার্টের টুকরো, লুঙ্গির টুকরো, গামছার টুকরো, 1 করা কাঠ, আরো ছোট ছোট বিভিন্ন টুকরো। আমার আপুর বালিশ থেকে পাওয়া যায় 3 পিসের কাপড়, পায়জামার কাপড়, বিভিন্ন টুকরা। এসব দেখার পর সবাই হতভম্ব হয়ে যায়। এই অবস্থায় আমার নানি গ্রামে একটা কবিরাজের খোঁজ করেন। আমাদের সবাইকে সেখানে নিয়ে যান। রাত 10টার পর কবিরাজ আসেন। সবকিছু দেখে কবিরাজ অবাক হয়ে যান, ভয় পেয়ে যান। আবার বলেন এগুলো খুব খারাপ ভাবে করা হয়েছে, এর সমাধান করতে সময় লাগবে, পুরোপুরি সমাধান হবেও না সেটা বলে দেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে কবিরাজ সব দেখে শুনে যা বলেন তা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। 3টা চরিত্রের মানুষ দিয়ে এই কুফরি কালাম করা হয়েছে। 1 হচ্ছে হিন্দুতান্ত্রিক, 2 হচ্ছে জানোয়ার পালে যারা তাদের, এবং 3 হচ্ছে কোনো একজন মৌলানাকে দিয়ে। আমার আম্মু সব থেকে, আমার আম্মুই তার বিচার শিখার, একদম চিরতরে পাগল করে মেরে ফেলার জন্য। আমার আব্বাকে করা হয়েছে যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কাজ করে সংসার চালাতে না পারে, বিছানায় পড়ে যায় এই জন্য। আর আপুকে করা হয় আমার আপুর সংসার জীবন সুখী না হয় এই জন্য, অশান্তি যেন সবসময় লেগে থাকে। আর আমাকে করা হয় পড়াশোনা নষ্ট করার জন্য, সবসময় মাথা গরম রাখার জন্য, যেন আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আর 1 চিমটি মাটির বিষয়ে বলেন এটা অবিবাহিত মেয়ের কবরের মাটি, যেন আমরা সবসময় হতাশায় থাকি। আমাদেরকে 3টা তাবিজ করা হয়েছিল, একটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর একটা শরীরে বসে গেছে, আর একটা এই মাটি। আমার আব্বার কথা শুনে আরো অবাক হলাম, মানুষ এত খারাপ হয় কিভাবে? আল্লাহ জাহান্নাম এদের জন্যই তৈরি করেছেন। আমার আব্বাকে করা হয়েছে 41 বার, কিন্তু আমার আব্বার শক্তির সাথে পেরে ওঠেনি, কারণ আমার আব্বা সবসময় পরিশ্রম করেন, লোহা হাতুড় এগুলো নিয়ে সবসময় কাজ করেন, এই জন্য বেশি কিছু করতে পারেনি। কিন্তু আমার আম্মাকে প্রায় শেষ করে দিয়েছিল, অর্ধেক পাগল হয়ে গিয়েছিলেন তিনি। আর বললেন এর আগে 3 বার আমার আম্মুকে বান মারা হয়েছিল, কিন্তু আমার আম্মা নিয়মিত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, এই জন্য তিনি এখনো বেঁচে আছেন।
না হলে কি হতো আল্লাহ জানেন। আর আমার আপু শ্বশুর বাড়ি থেকে সেখানে থাকার কারণে বেশি সমস্যা করতে পারেনি, তবে একবার আমাদের বাসায় আসলে ওই বালিশে যদি সে মাথা রাখে, যেটিতে আমার আব্বার প্রচন্ড প্রেশার, ডায়াবেটিস বেড়ে দুর্বল হয়ে যায়, সবকিছু শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। আম্মা, নানি সবাই কান্নাকাটি করতে শুরু করে, আল্লাহর কাছে বিচার দাবি করে। আমরা জীবনে কখনো কাউকে সামান্য ক্ষতিও করিনি, তাহলে কেন আমাদের পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে? ছোট ছোট টুকরোগুলো কবিরাজ এক জায়গায় করেন, সেগুলো হচ্ছে হিন্দু দেবতা কালী, হনুমান, দুর্গা, এদের উপমা করা হয় আমাদের কাপড় দিয়ে, আর কবরের মাটি কাউরা দিয়ে মানে জানোয়ার দিয়ে বেড়ায়। আর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল এগুলো করেছে যে সে আমাদেরই কাছের মানুষ, সে একজন মহিলা। আর কোনো কিছুই কবিরাজ বলল না। আমরা কিছুই ভাবতে পারলাম না। কবিরাজ 3 দিন সময় নিল আর বলল সারা জীবনই এমন করে যাবে সেই নিকৃষ্ট মহিলা, আল্লাহকে ভরসা করে থাকতে হবে। 3 দিন পরে কবিরাজ সব কাটিয়ে দেন, পানি পড়া, তেল পড়া দেন, এবং করার সময় বিভিন্ন সমস্যা হয় এটাও বলেন। যথারীতি বাসায় এসে গভীর রাতে 2জন মানুষ মিলে এটা করা হয়। মাটিতে কোপ দেওয়ার পরেই শুরু হয় বাধা, বড় হতে থাকে, আবার বারবার মানা করতে থাকে ওইটা না করার জন্য, কিন্তু কবিরাজের কথা মতো কাঠটা মাটিতে পোতা হয় ধীরে ধীরে এবং সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর একটা তাবিজ বিছানায় রাখতে বলেন। সবকিছুই করা হয়, বিভিন্ন ঔষধ দেন আর আমাদেরকে সতর্ক করে দেন যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকি। আলহামদুলিল্লাহ, তারপর থেকে এখন আমরা অনেক ভালো আছি, কিন্তু সমস্যাগুলো এখনো চলছে। আব্বা আম্মা দুজনেরই প্রেশার, ডায়াবেটিস, ওষুধ খেলে ভালো থাকে, আগের মতো আর নেই। আর আমারও মাঝে মাঝে সমস্যা হয়। কবিরাজ বলল এগুলো দীর্ঘদিন থাকবে। মহান আল্লাহ পাকের রহমতে আমরা এখনো বেঁচে আছি। আমাদের জীবনের চরম সত্য ঘটনা আর আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কোন অপরাধে আর কে আমাদের মারতে যাচ্ছে। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই সব কুফরি কালাম থেকে সবাইকে হেফাজত করেন। আর ঘটনা সিলেক্ট হলে প্রচার করবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি মোহাম্মদ মনিরুল যশোর থেকে বলছি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি যশোরের কোনো এক কলেজে। ভালো থাকবেন সবাই। আরো একটা ঘটনা আমার কাছে আছে, সময় করে পাঠিয়ে দেব। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি শুধু এটুকু বুঝলাম না, যখন আপনারা এই জিনিসটা বাসায় নিয়ে এসে যখন আপনারা কাজ করছিলেন, মাটি কুপাচ্ছিলেন বা এরকম যে ঘটনাগুলো আপনারা বলছিলেন, সেই সময় আপনাদেরকে যে বাধা দিচ্ছিল সেটা আসলে কে বাধা দিচ্ছিল, কিভাবে বাধা দিচ্ছিল, কোন কোন ধরনের বাধা পাচ্ছিলেন, সেটা যদি আরেকটু ডিটেইলে আমাদের বলতেন তাহলে আরো বেশি ভালো হতো, এবং সেটা নিশ্চয়ই আপনি একদিন ইমেল করে আমাদের জানিয়ে দিবেন। কুফরি কালাম করা, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলি না কেন, সেটা করা একটা জঘন্য অপরাধ। আমি জানি না মানুষ কোন স্বার্থে এই অপরাধ করে, কেন মানুষ মানুষকে এইভাবে কষ্ট দেয়, কেন মানুষ মানুষকে এইভাবে এক বিপদের দিকে ঠেলে দেয়। এবং যে সমস্ত মানুষ করছেন এই সমস্ত কাজ, তাদের তো পৃথিবীতে কোনো বিচার হয় না, কিন্তু যারা ধ্বংস হবার তারা চিরতরে ধ্বংস হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন এই ব্ল্যাক ম্যাজিকের কবল থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আরো একবার জানিয়ে দেবো যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আরেকটি কথা, 31 তারিখ হ্যালোইন উপলক্ষে একটা স্পেশাল এপিসোড করতে চাই। সেই স্পেশাল এপিসোডে আপনাদের ঘটনা পাঠাতে হবে, এবং সেই ঘটনাগুলো খুব দ্রুত আপনারা আমাদের পাঠিয়ে দিন। সেই ঘটনা নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই। অবশ্যই অবশ্যই এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের ঘটনায়, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell.
সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.কমে। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং ভূত.কমে আপনারা যখন আমার সঙ্গে থাকেন এই সময়টা আসলে খুব অদ্ভুত কাটে। এই সময়টা আমার জীবনের আপনি বলতে পারেন যে শ্রেষ্ঠ সময়। এবং আপনাদের যখন ঘটনা পাই, দারুণ দারুণ ঘটনা যখন আপনারা পাঠান, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি। ঘটনা আরো বেশি চাই এবং হ্যালোইন নিয়ে যেটা বলছিলাম যে হ্যালোইন নিয়ে আরো বেশি ঘটনা পাঠাবেন, সেটাই আশা করব। এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এখনকার ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আমার কাছে আরো একটি ঘটনা রয়েছে। মানে এখন থেকে এই ঘটনাটি বাদ দিয়েও আরো একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিকের। সো আমরা এই জন্যই ভাবছিলাম যে আজকের এপিসোডটা শুরুই করি না কেন ব্ল্যাক ম্যাজিক দিয়ে। তো সেই চিন্তা থেকে আমাদের আসলে আজকের এই এপিসোডটি করা, এবং আশা করছি যে আপনাদের এই এপিসোডটি ভালো লাগবে। এবং আমাদেরকে মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার আসলে বলার কিছু নেই। ব্ল্যাক ম্যাজিকে যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন জীবন কত কঠিন, জীবন কতটা বেশি মানে জঘন্য হতে পারে তাদের জন্য। এবং আমি এই বিষয় নিয়ে যে আরো যারা আছেন, যারা এই সমস্ত ব্যাপারে ভুক্তভোগী, তারা অবশ্যই জানাবেন। আমি কোনো সময় এরকম দেখিনি, কেউ কিন্তু আমাদের সাথে কখনো এরকম ঘটনা শেয়ার করেনি যে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন। যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা কিন্তু কখনো স্বীকার করেন না, কারণ আমার মনে হয় যে তারা নিজেরাও জানেন যে তারা অপরাধী, তারা অপরাধ করছেন বলেই তারা এই ধরনের ঘটনা কখনো শেয়ার করেন না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে, চলুন শুনে আসি তার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন উত্তরা থেকে বলছি। জানি আপনি ভালোর দলে, তাই ভালোই আছেন। 32তম এপিসোডে আমার একটি ঘটনা প্রচারিত হয়। আমাদের অনেক বন্ধুর মনে প্রশ্ন ছিল, এই ঘটনাটা হয়তো কোনো সিনেমা থেকে আমি নিয়েছি। আসলে আমি বলতে চাই যে আমাদের জীবনের ঘটনাগুলোকেই কিন্তু সিনেমাতে রূপান্তরিত করা হয়, সেটাকে কিছুটা বাড়িয়ে রং লাগিয়ে। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমি বলছি এবং সবসময় রাসেল ভাই বলে আসছেন। এর আগের ঘটনাটাও আমার পরিচিত, আমার বাবা ভাইয়ের জীবনে ঘটা। আজকে আমি যে ঘটনাটা বলবো, হয়তো আপনাদের এই ঘটনাটাও কোনো গল্পের মতো মনে হতে পারে, কোনো সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এটা একটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমার বন্ধু মেজবা আর তার ওয়াইফ মৌমিতার জীবনে ঘটে যাওয়া। এটা একটা কালো জাদুর ঘটনা। গল্পের শুরুটা হয় 2005-06 দিকে। সে সময়টায় আমাদের দেশে একটা জিনিস খুব জনপ্রিয় হয়ে ওঠে একটা টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে, যাতে বলা হতো বদনজর, কুনজর বা মুখদোষ কিংবা যে কোনো ধরনের বাজে প্রভাব থেকে বাঁচতে এটা ঘরে বা কর্মস্থলে বা গাড়িতে রাখলে সেটা থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাটা এটাকে নিয়ে। 2005-এর দিকে পারিবারিকভাবে মেজবা আর মৌমিতা দম্পতির অ্যারেঞ্জ ম্যারেজ হয়। খুব ধুমধাম করে দুজনে বিয়ে হয়। উভয় পক্ষ বিয়েতে অত্যন্ত খুশি। বিয়ের পর কয়েকদিন খুব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাটলো। ওর বাসায় দাওয়াত খেয়ে সপ্তাহখানেক পর দুজনে কক্সবাজার হানিমুনে গেল। ও খুশি খুশি হানিমুন শেষ করে ফিরেও এল। আসার পর মেজবার পরিবারের সবাই মিলে এক রাতে ওদের গিফট আনপ্যাক করার জন্য বসলো। উল্লেখ্য, মেজবার পরিবারে বাবা, মা, ছোট বোন ও একটা সরাইল হাউন্ড বা কুকুর ছিল, যার নাম ছিল জেমি। এটা সেটা খুলতে খুলতে ওরা একটা গিফট ব্যাগ পেল, যেটাতে কোনো নাম লেখা ছিল না। সবাই ভাবলো হয়তো অনেক গিফটের মধ্যে ঘষা লেগে কার্ড খুলে গেছে। তো খোলার পর দেখা গেল সেটার মধ্যে 6টা এভিলাই সেট ছিল, যেটা প্রতিটাই একটা থেকে একটার এক সাইজ বড়। এখানে উল্লেখ্য যে মেজবার বাড়ি ছিল একটা একতলা বাড়ি, যেখানে 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি লিভিং স্পেস ছিল। মৌমিতা খুব খুশি হলো। সে খুব উৎসাহী ভাবে মেজবাকে বলল, বাহ, দেখো, সব রুমেই একটা করে লাগানো যাবে। যাই হোক, পরদিন মৌমিতা নিজ উদ্যোগে বাসার প্রত্যেকটা রুমে একটা করে এভিলাই লাগালো। ঘটনা শুরু হয় এরপর থেকে। সেই রাত থেকে মেজবা খেয়াল করলেন রাত 2টা, 2:30 বা 3টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে উনি দেখলেন
মৌমিতা বিছানায় নেই। নতুন মানুষ বাসায় এসেছে, হয়তো পানি খেতে গেছে ভেবে মেজবা উঠলেন। মৌমিতা কোথায় গেছে দেখার জন্য উনি ডাইনিং স্পেসে গিয়ে দেখলেন সেখানে সে নেই। ড্রয়িং, লিভিং স্পেস সব খুঁজেও যখন পেলেন না, উনি রুমে এসে দেখলেন মৌমিতা রুমেও নেই। কি মনে করে উনি বাথরুমের দিকে তাকিয়ে দেখলেন বাথরুম অন্ধকার, কিন্তু মৌমিতা বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে। উনি মৌমিতাকে ডাকলেন, কোনো সাড়া না পেয়ে উনি কাছে গিয়ে দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ও গভীর ঘুমে। গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই ও চমকে জেগে উঠল এবং অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন? এখানে কেমন করে এলাম? যাই হোক, স্লিপ ওয়াকিং ভেবে দুজনে কিছুটা মজা করলেন, আবার ঘুমাতে চলে গেলেন। খুব সুন্দর সাবলীল স্বাভাবিক জীবন চলতে থাকলো। এর মধ্যে মৌমিতা প্রায় রাতেই এমন স্লিপ ওয়াকিং করতে থাকলো এবং প্রতিবারই ও বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ওর আচরণে বেশ পরিবর্তন আসতে শুরু